দর্শক, ইস্পাহানি মির্জাপুর চেয়া মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আজ আপনাদের সাথে আছি আমি মানজুর আলমদিন। আজকে আমরা দুটো বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমত আমরা আলোচনা করতে চাই শিক্ষকরা যে আন্দোলন করছেন প্রত্যয় পেনশন স্কিম বাতিলের ব্যাপারে, সে নিয়ে আমরা কথা বলবো। এরপরে বাংলাদেশের বর্তমান রাজনীতিতে ভারত এবং চীনের প্রভাব, ভারত সফর করে আসলেন প্রধানমন্ত্রী, সামনে চীন সফর রয়েছে, সেসব নিয়েও আমরা কথা বলতে চাই। তিনজন সম্মানিত অতিথি স্টুডিওতে আমাদের সাথে আছেন, একজন সরাসরি যুক্ত হয়েছেন। স্টুডিওতে আমাদের সাথে আছেন নীলোফার চৌধুরী মনি, তিনি সাবেক সংসদ সদস্য বিএনপি, আছেন জনাব আবু আলম মোহাম্মদ শহীদ খান, তিনি সাবেক সচিব, এবং আছেন অধ্যাপক ডক্টর এম ওহিদুজ্জামান, তিনি সাবেক উপাচার্য, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সরাসরি আমাদের সাথে যুক্ত হয়েছেন ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান, তিনি সভাপতি, বুয়েটের শিক্ষক সমিতি। আপনাদের সবাইকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। শুরুতেই ডক্টর মিজানুর রহমান, আপনার কাছে আসতে চাই। এই যে আন্দোলন চলছে, যেখানে কালকে থেকে কর্মবিরতির কথা আপনারা জানিয়েছেন, এবং সেখানে আপনাদের মূল দাবিটা আমরা গণমাধ্যমের মাধ্যমে যতটুকু জানতে পেরেছি তা হচ্ছে প্রত্যয় স্কিমের মধ্যে আপনারা থাকতে চাচ্ছেন না। কেন সেই দাবি করছেন, সেখান থেকে যদি শুরু করি। ডক্টর মিজান, কি শুনতে পাচ্ছেন আমার কথা? না, আমি আপনার আসলে প্রশ্নটি শুনতে পাইনি। সাউন্ড জি, আপনার কাছে যেটা জানতে চাচ্ছিলাম যে আন্দোলনে আপনারা যাচ্ছেন পেনশন স্কিম নিয়ে, সেটি কিসের জন্য? জি, আপনারা সকলেই অবগত আছেন যে 1 জুলাই থেকে বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি আপনার সর্বাত্মক আন্দোলনে যাচ্ছে। কারণ যেটি প্রত্যয় স্কিম, পেনশন স্কিম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য ঘোষণা করা হয়েছে, সেটি আমরা সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সেটা আমরা প্রত্যাখ্যান করেছি। কারণ আমরা যেটি বলেছি যে আমাদের বিদ্যমান যে পেনশন ব্যবস্থা আছে, সেই পেনশন ব্যবস্থায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সেটি অনেকদিন ধরে গ্রহণ করছে, এবং আমরা নতুন কিছু দাবিও করিনি। এই কারণে হঠাৎ করে নতুন একটা স্কিম কেন চালু করা হলো, এবং যারা 1 জুলাই থেকে আমাদের সহকর্মীরা যারা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদান করবে, এখানে কিন্তু আমরা যারা বর্তমানে শিক্ষক আছি তাদের সাথে নতুন যারা যোগদান করবে তাদের পেনশন স্কিমের মধ্যে একটা বৈষম্য তৈরি হবে। একটা বিশ্ববিদ্যালয়ে আপনার শিক্ষকদের মধ্যে এই ধরনের বৈষম্য থাকা সমীচীন নয় বলে আমরা মনে করেছি। এবং এর ফলে যেটি হবে যে আমরা হয়তো প্রচলিত পেনশন স্কিমের যেই আর্থিক একটা নিরাপত্তা বা আর্থিক সুরক্ষা আমাদের ছিল, কিন্তু এই প্রত্যয় পেনশন স্কিমের ফলে আমাদের সেই আর্থিক সুরক্ষাটা থাকবে না। এই কারণেই ডক্টর রহমান, এটা কেন মনে করছেন আপনারা? কারণ সরকারের তরফ থেকে তো বলা হচ্ছে আগে যে পরিমাণে এখানে সরকারের বা বিশ্ববিদ্যালয়ের সুযোগ থাকতো অংশগ্রহণ করার, নতুন স্কিমে তার চেয়ে বেশি তারা দেবেন। না, এটি আসলে সম্পূর্ণভাবে আপনাদের কাছে তথ্য হয়তো বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে। প্রচলিত পেনশন স্কিম এবং যেটি আপনার 1 জুলাই থেকে বলছে যে প্রচলিত হবে, সেটির মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। কারণ বর্তমানে আমাদের আসলে পেনশন হিসেবে কোনো কন্ট্রিবিউট আমাদের করতে হয় না, কিন্তু প্রত্যয় স্কিমে আপনার 5,000 টাকা প্রতি মাসে কর্তন করা হবে, এবং আপনার যখন পেনশনের প্রাপ্ত হবেন তখন শুধুমাত্র আপনাকে মাসিক একটা অ্যামাউন্ট দেওয়া হবে। আমরা এখন যেমন এককালীন একটা বিশাল একটা অ্যামাউন্ট আমরা পেয়ে থাকি, প্রত্যয় স্কিমে কিন্তু সেই সুযোগটি নাই। আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের চাকরির বয়সসীমা কিন্তু 65 বছর, কিন্তু আমাদের প্রত্যয় স্কিমে যেটি আপনার তাদের ক্যালকুলেশন করা হয়েছে, সেটি আমাদের 59 বা 60 বছর আমাদের চাকরির যে লাইফ টাইমটা ধরে কিন্তু এই ক্যালকুলেশন গুলো করা হয়েছে। এবং আমাদের বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের পক্ষ থেকে কিন্তু প্রতিনিয়ত আমাদের 2টি বিদ্যমান পেনশন এবং যেটি প্রস্তাবিত তার মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করে এটার মধ্যে কি ধরনের বৈষম্য আছে সেটি কিন্তু উপস্থাপন করা হয়েছে। এখানে নতুন করে আসলে বিভ্রান্তির তৈরি করার কোনো সুযোগ নেই। নতুন প্রত্যয় স্কিমের ব্যাপারে আস্থারও অভাব রয়েছে শিক্ষকদের মধ্যে। অবশ্যই আস্থার অভাব রয়েছে, এবং যেটা আমরা আসলে বলতে চাই না আসলে
যে আপনার একদিকে বলা হচ্ছে যে সর্বজনীন পেনশন, এবং যখন সর্বজনীন পেনশন মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন তখন কিন্তু সকল মহল থেকে সেটি প্রশংসিত হয়েছিল, এবং সেখানে মাননীয় প্রধানমন্ত্রী সুস্পষ্টভাবে বলেছিলেন যারা সরকারি চাকরির বাইরে আছে এবং যারা মানে কোনো ধরনের পেনশন পান না তাদের জন্যই কিন্তু আপনার এই সর্বজনীন পেনশন স্কিমটা মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন। এরপরে হঠাৎ করে কেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং অন্যান্য স্বশাসিত গুলোকে কেন এই সর্বজনীন পেনশন স্কিমের অন্তর্ভুক্ত করা হলো সেটি আমাদের কাছে বোধগম্য নয়। এটি মনে হচ্ছে যে শিক্ষক সমাজকে আপনার সরকারের মুখোমুখি দাঁড় করানোর একটা প্রচেষ্টা বা অপকৌশল এখানে কেউ বা কারা ব্যবহার করছে। কিন্তু আস্থার অভাবটা কিসের জন্য তৈরি হলো? আস্থার অভাব, যখন আপনি নতুন কিছু প্রচলন করবেন তখন যারা স্টেক হোল্ডার তাদের সাথে তো আপনার আলোচনা করতে হবে। এখানে কিন্তু আমাদের শিক্ষক সমাজের সাথে কোনো ধরনের আলোচনা করা হয়নি। আর আরেকটি বিষয় হলো যে আমরা তো আসলে নতুন কোনো পেনশন স্কিম আমরা চাইনি। হঠাৎ করে কেন সেটি আপনার আমাদের জন্য দেওয়া হবে? আর আমরা জানি যে যখন নতুন কিছু আসে তখন কিন্তু আপনার বিদ্যমান আপনি যেই সুযোগ সুবিধাগুলো পান তার চেয়ে বেশি সুযোগ সুবিধা কিন্তু আপনার নতুন স্কিমগুলোতে থাকে। এখানে মানে সম্পূর্ণ উল্টাটা মানে হয়েছে। আমরা যা বর্তমানে পাচ্ছি সেগুলো তো নাই, বরং আমরা যে সুবিধাগুলো পাচ্ছি সেগুলোকেও নানাভাবে আপনার কর্তন করা হয়েছে। জি, ধন্যবাদ। জনাব আবু আলা মোহাম্মদ শহীদ খান, আপনার কাছে আসতে চাই। এই যে সার্বজনীন পেনশন যেটা শুরুতে যখন ঘোষণা হলো, যেটা এইমাত্র ডক্টর রহমান বলছিলেন যে সেটার ব্যাপারে এক ধরনের উৎসাহ ছিল, যখন এটা বিস্তারিত আসা শুরু করলো সেই ক্ষেত্রে সাধারণ মানুষের এখানে আগ্রহর ঘাটতি দেখা গেছে, এবং এখন যখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বা অন্যান্য স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানকে এখানে অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হচ্ছে, সেখান থেকে একটা বড় ধরনের বাধা আসছে। আপনার মনে হয় এর পেছনে কি কারণ থাকতে পারে? এটার পেছনে প্রথম কারণ হচ্ছে যে আপনি যেটা বারবার জিজ্ঞাসা করছিলেন যে আস্থাহীনতা আছে কিনা। নতুন কিছু আপনি চালু করতে যাবেন সেটা কতটা কাজে লাগবে এবং পুরানার সাথে তার কতটা ডিফারেন্স আছে, সেটা আরও ভালো হবে কিনা। মানে আমরা নতুন কিছু কেন করব না, আরও বেটার কোয়ালিটি অফ লাইফটা যাতে পায়, আরও বেটার যাতে এই পেনশনটা হচ্ছে এক ধরনের সুরক্ষা এবং এক ধরনের কম্পেনসেশন। এই কম্পেনসেশন এবং সুরক্ষাটা ঠিক থাকলে তাহলে এই আস্থার সংকটটা দেখা দিত না। আমি একটা জিনিস আমার কাছে এখন যেটা মনে হচ্ছে যে যেটা আলোচনায় আসলো যে এটা 1 জুলাই থেকে চালু হবে এবং যারা নতুন চাকরিতে আসবেন তাদের জন্য চালু হবে। সেই অর্থে কিন্তু আমার পাশে যিনি বসে আছেন প্রাক্তন ভাইস চ্যান্সেলর উনি এবং যার সাথে আপনি কথা বললেন তারা কিন্তু স্টেক হোল্ডার না। সো স্টেক হোল্ডার কারা? স্টেক হোল্ডার নতুন যারা চাকরিতে আসবেন, তো তাদের সাথে বিশ্ববিদ্যালয় নেগোশিয়েট করবে এটা কিভাবে হবে সেটা বিশ্ববিদ্যালয় নেগোশিয়েট করতে পারে, কিন্তু ওনারা ভবিষ্যতে যারা চাকরিতে জয়েন করবেন তাদের জন্য এত বড় একটা আন্দোলনে যাচ্ছেন, এটাও একটা কমিউনিকেশন গ্যাপ। এটা নিয়ে আলোচনা করতে হবে। আপনি 1 জুলাইতে একটি চাকরিতে জয়েন করবে, তার চাকরির সত্য বলে 1 জুলাইতে নির্ধারিত হতে হবে। সেটা বিশ্ববিদ্যালয়ও নির্ধারণ করতে পারে যে এই শর্তে আপনাকে চাকরি দেওয়া হলো। এবং পেনশনের যে ব্যাপারটা বলা হচ্ছে যে পৃথিবীতে ওই যে 65 বছর যেটা বলা হচ্ছে, পৃথিবীতে কিন্তু অনেক দেশেই পেনশনটা 65 বছরতেই আরম্ভ হয়, এবং কেউ যদি 70 বছরের পেনশন নিতে চায় তার পার্সেন্টেজ বাড়তে থাকে। মানে পৃথিবীর অনেক দেশেই এই পেনশন ব্যবস্থা চালু আছে, আমাদের দেশে নাই। পৃথিবীর অনেক দেশেই মানে যেটা উন্নত দেশ কিংবা কল্যাণমুখী রাষ্ট্র, সেখানে প্রত্যেক নাগরিক পেনশন পায় এবং পেনশন ফান্ডে তার কিন্তু একটা টাকা প্রতি মাসেই জমা হতে থাকে। তার যে ইনকাম থেকে একটা ইনকাম ট্যাক্স এবং একটা পেনশন ফান্ড জমা হতে থাকে। সেই টাকাই যে তাকে ফেরত দেওয়া হয় এরকম না, ওই সময়কার দ্রব্যমূল্য এবং ওই সময় তার যা প্রয়োজন সেই অনুযায়ী নির্ধারণ করা হয়। যেমন দেখবেন যে তাহলে কি ব্যাপারটা এরকম যে আসলে এখন পর্যন্ত ব্যাংকিং খাত বা আর্থিক ব্যবস্থাপনা নিয়ে যতগুলো প্রশ্ন আছে সে কারণেই শিক্ষকরা বলুন বা অন্য যাদেরকে এর মধ্যে আনার চেষ্টা করা হচ্ছে তারা আসলে সরকারের আর্থিক ব্যবস্থাপনায় আস্থা রাখতে পারছেন না? ব্যাপারটা কি এরকম? ব্যবস্থাপনায় আস্থা রাখলে তো আর এটা নিয়ে কোনো সমস্যা হতো না, কারণ নতুন যারা আসবেন তারা তো তখন আলোচনা করতে পারবেন। এমন হতে পারে যে তারা তখন এই সরকারি মানে বিশ্ববিদ্যালয়ের চাকরিতে আসবেন না, এটাও হতে পারে যে আমরা আসবো না, আমরা ওখানে পেনশনের সুবিধা নাই। আর এখন যে আস্থাটা আছে সেই আস্থাটা হলো গভর্নমেন্ট ব্যাক পেনশন আছে। এমনিতে তো বিশ্ববিদ্যালয়গুলো পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আইন অনুযায়ী স্বায়ত্তশাসিত, কিন্তু এখন ওনাদের আস্থা আছে কারণ ওনারা সরকারি গণকর্মচারীরা যেভাবে পেনশন পায় ওনারাও সেভাবে পেনশন পান। সুতরাং তাদের পেনশন পেতে এবং এই টাকা পেতে তাদের কোনো অসুবিধা নাই, কারণ এটা গভর্নমেন্ট সাপোর্ট আছে। বিশ্ববিদ্যালয়ে আয় থাকে তো ওনারা পেনশন পান না,
এবং আমরা জানি যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে বেতন দিয়ে যা আমরা ফিজ আর কি যেগুলো আছে সেগুলো দিয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের 5% খরচও চলে না, তাই না? আমি হলে ছিলাম তখন 10 টাকা ছিল, এখন হয়তো 50 টাকা হয়েছে, আমি জানি না। বা যে মাসিক যে ফি সেটা কত কম, ওই তুলনায় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যাবেন যে লক্ষ লক্ষ টাকা ফিজ আছে, তাই না? তো সেখানে তো এরকম কোনো সমস্যা নাই। সুতরাং একটা বিশ্ববিদ্যালয়ের আর্থিক সক্ষমতা যদি থাকতো তাহলে ওনারা বলতেন যে ভাই আমাদের দরকার নেই। আমি অনেক এক সময় চাঁদ ভাইদের নিশ্চয়ই মনে আছে যে এক সময় 60-এর দশকে যখন জাতীয়করণ করা হতো কোনো কলেজ, তখন কলেজের শিক্ষক ছাত্ররা আন্দোলন করতো, না ভাই আমরা সরকারি হইতে চাই না, কারণ সরকারি খাতে যে বেতন ভাতা দিত তার চেয়ে বেশি বেতন ভাতা এবং সুবিধা বেসরকারি খাতে ছিল। তো সেই জিনিসগুলো তো নষ্ট হয়ে গেছে, যার কারণে কিন্তু আস্থা নাই। আস্থা না থাকায় আপনি যে ওই টাকাটা পাবে, বেতনটা যে ঠিকমতো পাবে। এবং আরেকটা ওনারা হয়তো ভাবছেন যে সরকার এখন বলছে যে 1 জুলাই থেকে যারা যোগ দিবেন তাদের জন্য এটা কার্যকর করা হবে, সরকার পরের বছর ঘোষণা করে দিতে পারে না সবার জন্য কার্যকর করা হলো, হয়তো সেখানেও একটা গ্যাপ। এই প্রসঙ্গে তাহলে একটু ডক্টর রহমানের কাছ থেকে ছোট্ট করে শুনে আসি, আপনারা তো এই নতুন স্কিম দিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন না যারা এখন চাকরিতে আছেন, তাহলে আপনারা কেন আন্দোলনটা করছেন? এই প্রসঙ্গটা বোধহয় এসে আমরা গেছে। যারা হয়তো মানে গ্রেড 2 প্রফেসর বা গ্রেড 1 প্রফেসর বা গ্রেড 3 প্রফেসর হয়ে গিয়েছি, তাদের হয়তো কোনোভাবে প্রত্যয় স্কিমে আনার সুযোগ থাকবে না। কিন্তু আমাদের সহকর্মীরা যারা বর্তমানে হয়তো কেউ সহকারী অধ্যাপক আছেন বা সহযোগী অধ্যাপক আছেন, আমাদের কিন্তু জানেন যে প্রত্যেকটি আমরা কিন্তু অটোমেটিক প্রমোশন পাই না, আমাদের কিন্তু নতুন করে আমাদের অ্যাডভার্টাইজমেন্ট হয় এবং আমাদেরকে ওই পদে আবার যোগদান করতে হয়। আমার যেই সহকর্মী হয়তো জুলাই মাসের শেষে গিয়ে যে প্রমোশন পেয়ে নতুন ভাবে সহযোগী অধ্যাপক হবে, তখন হয়তো মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় থেকে বলে দিতে পারে বা ইউজিসি থেকে বলে দিতে পারে যে উনিও কিন্তু প্রত্যয় স্কিমের চলে যাবেন, কারণ উনি নতুন ভাবে যুক্ত আছেন। এই শুভঙ্করের ফাঁকিগুলো কিন্তু রয়েছে। আমাদের যারা বর্তমান শিক্ষক আছেন তাদের মধ্যেও এই সংখ্যা রয়েছেন, এবং আমরা যেটি বলছি এটি শুধু আমাদের মানে নিজেদের স্বার্থের কথা চিন্তা করে আমরা এই আন্দোলন করছি না। আমাদের ভবিষ্যতে যারা শিক্ষকতার পেশায় আসবেন, আমাদের এখন যারা যে ছাত্রদেরকে আমরা পড়াচ্ছি, আর আপনারা জানেন যে শিক্ষক হিসেবে কারা বিশ্ববিদ্যালয়ে জয়েন করে, যারা বিভাগে প্রথম স্থান বা দ্বিতীয় স্থান অর্জন করেন, সবচেয়ে মেধাবী শিক্ষার্থীরাই কিন্তু শিক্ষক হিসেবে জয়েন করে। যদি মানে তাদের যদি তারা নিরুৎসাহিত হয়, তখন কিন্তু অপেক্ষাকৃত যাদের দুর্বল রেজাল্ট তারাই কিন্তু শিক্ষকতা পেশায় আসবেন। এবং আমরা বলছি যে শিক্ষাই জাতির মেরুদণ্ড, সেই মেরুদণ্ড কিন্তু আর তখন মানে সোজা থাকবে না। আমাদের শিক্ষা ব্যবস্থা মানে সুকৌশলে একটা ধ্বংস করার এক পরিকল্পনা কিনা সেটাও কিন্তু আমাদের চিন্তা করার এখানে বিষয় আছে। ধন্যবাদ। অধ্যাপক ওয়াহিদুজ্জামান, আপনার কাছে এ পর্যায়ে আসতে চাই। এই যে আশঙ্কার কথা শিক্ষকদের তরফ থেকে বলা হচ্ছে যে যারা এই মুহূর্তে সহকারী অধ্যাপক আছেন বা হয়তো অন্যান্য পদে রয়েছেন, তারা যখন নতুনভাবে পদোন্নতি পাবেন তখন তাদের উপরে এই শর্ত চাপিয়ে দেওয়া হতে পারে, এবং তাদের প্রশ্ন হচ্ছে তারা এতদিন যেভাবে পেয়ে এসছেন তার ভিন্ন কিছু তারা চাননি, তাহলে কেন জোর করে আসলে এই প্রত্যয় স্কিমের মধ্যে তাদেরকে আনার চেষ্টা করা হচ্ছে? আপনার কাছে এর উত্তর আছে? ধন্যবাদ। দেখেন, আমি কয়েকটা জিনিস স্পষ্ট করি। এখানে আস্থার অভাবের জায়গাটা না, শিক্ষকরা প্রত্যাখ্যান করেছে। আপনি মনে রাখবেন, বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে এই প্রত্যয় স্কিম প্রত্যাখ্যান করে প্রস্তাব পাশ হয়েছে। এটা জাহাঙ্গীরনগর সিনেটে হয়েছে। শিক্ষক সমিতি যে আন্দোলন করছেন না, এটা কিন্তু ওনাদের আন্দোলন না, সমগ্র শিক্ষকের আন্দোলন। সর্বস্তরের সকল দল মত, নারী পুরুষ নির্বিশেষে, এই ইয়াং এবং ওল্ড। কারণ আমরা শিক্ষকতা করি এই না যে আমার স্বার্থ নিয়ে নয়, একটা বড় স্বার্থ দেশের, বড় স্বার্থ প্রতিষ্ঠানের। এখন যে অবস্থা বেতন কাঠামো আছে তাতেই আমাদের মেধাবী ছাত্ররা আমরা ধরে রাখতে পারছি না, তারা চলে যাচ্ছে বাইরে, চাকরি ছেড়ে থেকে যাচ্ছে। তাহলে আপনি বলছেন উন্নয়ন করবেন, উন্নয়নের প্রধান যে বাহন আপনার যে দক্ষ জনশক্তি সৃষ্টিতে প্রধান হলো শিক্ষাক্ষেত্র, বিশ্ববিদ্যালয়। সেখানে কিন্তু খুবই সামান্য বিনিয়োগ। এবং এই যে বিশ্ববিদ্যালয়ে আমরা শিক্ষক আছি, আপনার জানা আছে কিনা জানি না, উই আর দি মানে সবচেয়ে পোরেস্ট পেইড ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে আমাদের সাথে মাননীয় প্রধানমন্ত্রী ওনার যে দিনবদলের সনদ যখন ক্ষমতা আসলেন, সেখানে প্রতিশ্রুতি ছিল যে আমাদেরকে শিক্ষকদের জন্য আলাদা পে কমিশন করে
উচ্চতর মর্যাদা এবং পৃথক ও উচ্চতর বেতন কাঠামো দেওয়া হবে। এবং এই যে সার্বজনীন পেনশন স্কিম ঘোষণা করা হয়েছে, সে সময় আপনি দেখবেন মাননীয় প্রধানমন্ত্রী কি বলেছেন। উনি বলেছেন যে যাদের পেনশন নেই, যারা বেসরকারি, একজন দোকানদার, একজন গার্মেন্টস কর্মী, একজন শ্রমিক ভাই আমার, আজকে কিন্তু শিক্ষকদের প্রথমত আমাদের সরকারি পেনশন বাতিল করা হয়েছে। আমি মনে করি আমাদের সেখানে নামানো হয়েছে। ফলে আপনি যদি দেশকে এগিয়ে নিতে চান, আমাদের দেশের প্রতি কোনো দায়িত্ব নেয়, এ কথাটা ভুল যে 1 জুলাই জয়েন করবে সে স্টেক হোল্ডার। আমরা সকলেই বিশ্ববিদ্যালয়ের স্টেক হোল্ডার। উনি শিক্ষক সমিতির প্রেসিডেন্ট, অবশ্যই উনি স্টেক হোল্ডার। এটা তো গোটা একটা সামগ্রিক সিদ্ধান্ত। আমরা কিন্তু কোনো আস্থার জায়গা থেকে কথা বলছি না, আমরা ম্যাথমেটিক্যালি হিসাব করে কথা বলছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি একেবারে প্রতিযোদশা যারা অর্থনীতিবিদ, সে আবুল বরকত থেকে শুরু করে একটা কমিটি করে তারা দেখছে যে এই দুটোর মধ্যে পার্থক্য কী। একটা মৌলিক পার্থক্য, পেনশনের যে একটা সামাজিক যে নিরাপত্তা সেটাই নাই। একজন শিক্ষক, এই যে আমি বলি যে একজন শিক্ষক আজকে আমি পেনশন পাওয়ার পরে, এই জন্য দেখবেন যে অনেকে সে 1 লাখ টাকার বেতন ছেড়েও ঢাকা ইউনিভার্সিটিতে পড়াবে, এই জন্য 10,000 টাকা বেতনেও এখানে লেকচারার যোগদান করেছে। আর তার একটা নিরাপত্তা যে যখন সে রিটায়ার্ড করবে কিছু টাকা পাবে, সে একটা ফ্ল্যাট কিনবে, টোটালি নেই, এটা একদম নেই। ওই পার্লামেন্টে যাই বলুক না কেন। এবং আমাদের প্রশ্ন হলো এখানে স্পষ্ট, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় প্রত্যাখ্যান করেছে, এখানে আস্থা রাস্তা না। নাম্বার 2 হলো আমরা চাচ্ছি যে শিক্ষকদের যে উচ্চতর স্তর, মানে যে কথাটা ওনারা প্রতিশ্রুতি দিয়েছেন সেটা পালন করা হোক এবং স্কিল দেওয়া হোক। সেটা না করে বারংবার আমরা দেখছি যে একটি মহল তারা উল্টো দিকে আমাদের ঠেলে দিচ্ছে। তাদের লক্ষ্যটা কি? শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস করা। যদি এই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো ধ্বংস হয় তাহলে কার লাভ হবে? এমনিতেই তো মেধাবী ছাত্ররা কেন আসবে? তারপর যদি তাদেরকে একটা অনিশ্চয়তার মধ্যে ফেলে দেওয়া হয়, তাদের জীবনকে, সামাজিক নিরাপত্তা, মর্যাদা সেখান থেকে আরো উড্ড করা হয়, তাহলে তো কেউ এখানে যোগদান করবে না। তাহলে সেটা কি আমাদের জন্য, আমরা সেখানে কি কনসার্ন হব না? একটু এই ফাঁকে নীলোফার চৌধুরী মনি আপনার কাছ থেকে শুনে নিতে চাই, এই যে সবার জন্য পেনশন, সবাই সরকারি চাকরিজীবী হন বা বেসরকারি চাকরিজীবী হন, তারা তাদের কর্মজীবনের শেষে এক ধরনের নিরাপত্তা পাবেন, তা নিয়ে এতগুলো প্রশ্ন আসলে কেন উঠছে আপনার কি মনে হয়? ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচক বৃন্দকে শুভেচ্ছা। দেখেন, এতক্ষণ যা শুনলাম এটুকু মনে হয় একটা ভঙ্গুর রাষ্ট্রের এটা একটা প্রতিধ্বনি। আমার কাছে এরকমই মনে হয়, যেটা চান ভাই বলতে পারবে না তার জায়গা থেকে। একটা রাষ্ট্রের সবচেয়ে প্রধান এবং প্রথম যে জিনিসটা সেটা হলো শিক্ষা ব্যবস্থা। কোনো জাতিকে যদি কেউ ধ্বংস করতে চায়, সে জাতির শিক্ষা ব্যবস্থাকে ধরলেই আর কিছু লাগে না। বাংলাদেশ এখন যে জায়গায় দাঁড়িয়েছে ঠিক ওই খাটটাই আমি বলছি। শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয়, প্রত্যেকটা শিক্ষককে তার অন্তত পক্ষে চলনের জন্য, তার স্বাচ্ছন্দ্যের জন্য জাতিকে চেষ্টা করতে হবে, চিন্তা করতে হবে। সেইখানে এই এতক্ষণ যে কথাগুলো হলো, আমি ওই কথারই 2-1টা রিপিট করতে চাই যে একটা শিক্ষক, আপনি নিজের যদি স্বাচ্ছন্দ্য না থাকে, সর্বোচ্চ শ্রেষ্ঠ ছাত্রটা তাহলে কেন এখানে থাকবে? এবং এই জায়গাটা থেকে সে প্রতি পদক্ষেপে, আমি যা খেয়াল করি আমাদের সাথে যারা পড়তো, ওরা প্রত্যেকটা সময় নিজেকে চিন্তা করে এইভাবে যে মাল্টিন্যাশনাল কোম্পানিতে আমার বন্ধু চাকরি করে, ও কত ভালো আছে, ওরা কত স্বাচ্ছন্দ্যে আছে, ওদের স্ট্যাটাস কতটা আপগ্রেডেড। তা আমরা কি এই জায়গা এইখানে এইটা হয়, আরেকটা জায়গা হয় সেটা হচ্ছে সেনাবাহিনীতে, তারাও এই স্ট্যাটাসের জায়গাটায় ভুগে, আমি ওইটা এখন বলছি না। তো এই জায়গাটায় দেখেন, পৃথিবীর মানে সবচেয়ে উচ্চ মর্যাদা সম্পন্ন মানুষগুলো, সমস্ত বিশ্বের অনুন্নত দেশগুলো কিন্তু শিক্ষার মর্যাদা দেয়। আমি নিচের থেকেই বলতে চাই, আমি কয়েকদিন আগের একটা রিপোর্ট দেখেছি, ধ্বংসপ্রাপ্ত শিক্ষা ব্যবস্থা দক্ষিণ এশিয়ার প্রাথমিক শিক্ষকদের মাসিক গড় বেতন কত। মালদ্বীপ হচ্ছে $953.13, নেপাল $467.45, ভুটান $341.72, ভারত $284.64, শ্রীলঙ্কা $250.44, যেটা একদম শ্রীলঙ্কা একটা ব্যর্থ রাষ্ট্র, বাংলাদেশ $170.3, মায়ানমার $184, পাকিস্তানের মতো একটা দেশ যেটাও কিন্তু মানে ব্যর্থ রাষ্ট্র, সেটাও $206.7। তো এই যে আমরা এখানে সবচেয়ে নিম্নগামী,
তাহলে এইখান থেকে ভালো কি উৎপাদন হবে? একটা শিক্ষক যখন এই জিনিসটা চিন্তা করবে, ওই শিক্ষকটা যে কিনা তার ফিউচারকে নিশ্চয়তা দিতে পারবে না, নিরাপত্তা দিতে পারবে না, সে 2টা চাকরি করবে, 3টা চাকরি করবে, সে টিউশন করাবে, সে কোচিং করাবে। আমি যে যে স্তরের বলছি, বিশ্ববিদ্যালয়ের টিচারগুলো বিভিন্ন এনজিওতে জয়েন করবে, বিভিন্নভাবে অনৈতিককে তারা অনৈতিকের মধ্যে ধরা দিবে। এখন যতটা পার্সেন্টেজ যত কম আছে তার চেয়ে অনেক বেশি হবে। সেই জায়গায় যদি একটা সরকার যদি এই একজনের জন্য এক এক নীতি, এটা তো হতে পারে না। জি, ধন্যবাদ। এটা আমি মনে করি। এবং এইখানে আমি থ্যাংক ইউ জানাবো সেই টিচারদের যারা তাদের নিজেদের সুরক্ষা রেখেও অন্যের অরক্ষিত সময়টায় নিজেরা সময় ব্যয় করছে। ধন্যবাদ। একটা বিরতির সময় হচ্ছে, তার আগে ডক্টর মিজানুর রহমান, আপনাকে আর কিছু যোগ করার আছে কিনা এই প্রসঙ্গে? না, আমরা তো আসলে অনেকটা বাধ্য হয়েই, আমাদের কাজ তো আসলে আন্দোলন করা না। আমরা শ্রেণীকক্ষে যাব, ছাত্রদেরকে পড়াবো, পরীক্ষা নিব, সেটাই কিন্তু আমাদের কাজ, বা গবেষণা করা আমাদের কাজ। কিন্তু আমাদের আসলে এখন বাধ্য হয়ে আগামীকাল থেকে আমাদের সর্বাত্মক আন্দোলনে যেতে হচ্ছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন করব। উনি যেহেতু আমাদের সকলের অভিভাবক, উনি নিশ্চয়ই ওনার প্রজ্ঞা দিয়ে এই যে সিদ্ধান্ত প্রত্যয় স্কিম এসেছে সেটি উনি প্রত্যাহার করে নেবেন, এই আশাবাদ আমরা। অনেক অনেক ধন্যবাদ ডক্টর মিজানুর রহমান আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। সে প্রসঙ্গে আর যদি কিছু যোগ করার থাকে অধ্যাপক ওহিদুজ্জামান, আপনার কাছে একটু শুনে আমরা অন্য প্রসঙ্গে আসবো। আমি শুধু একটি কথা বলতে চাই, ধন্যবাদ আপনাকে। আমাদের আলম ভাই যেটা বলছেন যে দেখেন উন্নত দেশগুলোতে সেখানে একটা সামাজিক নিরাপত্তা আছে। আপনি একটা চাকরিতে যোগদান করলেন, লেকচারারই যোগদান করেন, একটা ডাউন পেমেন্ট দিয়ে একটা বাড়ি কেনেন আপনি, সেইখানে তো বাংলাদেশের তুলনা হবে না। আমাদের অর্থনীতি এখন আমরা যত বড় বড় কথাই বলি না কেন, যারা ওই বড় দুর্নীতিবাজ আছে তাদের জন্য ঠিক আছে। আমরা তো শিক্ষক, আমাদের কোনো ধরনের সুযোগ সুবিধা নেই, আমরা চাচ্ছিও না। আমরা কিন্তু ছাপোষা শিক্ষক। সুতরাং আমাদের উপরে খর্গ চালানো হলো দেশের উপরে খর্গ চালানো, দেশের ভবিষ্যৎ আগামী প্রজন্মের উপরে খর্গ চালানো। আমরা যে কথাটা আপনি বলছেন যে আমরা এর ভিতরে নাই, আমি তো মনে করি আমি তরুণ শিক্ষকদের জন্য করছি না, আমি করছি বাংলাদেশের জন্য। আমাদের মুক্তিযুদ্ধের শহীদরা যে বাংলাদেশকে স্বপ্ন দেখেছে, জাতির পিতা যে বাংলাদেশকে স্বপ্ন দেখেছে, এমনকি মাননীয় প্রধানমন্ত্রী যে বাংলাদেশকে স্বপ্ন দেখে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমরা তো দেখছি যে প্রধানমন্ত্রী যা বলছেন প্রতিশ্রুতি, সেটা না হয়ে তার উল্টাটা হচ্ছেন। উনি তো কারা করছে তাহলে এটা? সেটা আমাদের বের করার বিষয় না। আপনারা তো বারবার কারো প্রতি ইঙ্গিত করছেন। আমি তাহলে কি, আমি তো স্পষ্ট বললাম, এখানে বললাম আপনাদের মধ্যে। আপনি যান, এখনো আপনি আওয়ামী লীগের ওয়েব পেজে যান, আজকে যে আওয়ামী লীগ ক্ষমতায় আসছে তার মূল ভিত্তি দিন বদলের সনদ, সেখানে স্পষ্ট তো তাই বলা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী 10-এ ক্ষমতা আসছে, আমাদের সাথে বৈঠক হয়েছে, 12-তে হয়েছে, প্রত্যেকবার যা উনি করবেন বলেছেন। এখন দেখছি উল্টাটা হচ্ছে। 16 সালে যখন স্কেল দেওয়া হলো, প্রধানমন্ত্রীর চেয়ে ক্ষমতাধর কে? সেইটা এই জন্যই তো বলছি যে আমরা যে রাজপথে আছি, এখন যে আমাদের রাস্তায় নামতে হয়েছে, আমরা এই জন্যই নেমেছি যাতে প্রধানমন্ত্রী কাজটি করতে পারেন। উনি বলছেন না যে আমরা বিশ্বাস করি, কোনো ক্রমেই এটা তাকে অবশ্যই ডেফিনেটলি উল্টা বোঝানো হচ্ছে, ভুল শুধু না, এটা যে কোনোভাবে আমরা ক্যালকুলেশন করে দেখছি যে মূল যে নিরাপত্তা সেটা বিঘ্নিত হবে। আর আমি সেদিন প্ল্যানিং মিনিস্টারের দেখলাম যে উনি বলছেন যে 42 বছর পর এত টাকা পাবেন, সেই টাকার ভ্যালু কত? সবচেয়ে শিক্ষকরা ওই জায়গাটায় একটা যে নিরাপত্তা, আমি একজন শিক্ষক রিটায়ার করার পর কই যাব? আমি কি তাঁবু খাটাই থাকবো? না আমি আশ্রয়নের জন্য একটা আবেদন করবো যে আমাকে একটা আশ্রয়নের জন্য বাড়ি দেন। এবং যে এই যে কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড বাতিল করেছে, শুনছি যেটা এইভাবে বাতিল করবে। আপনি বেসরকারি কলেজে যান, আমি সেসব জায়গায় তো অনেক জায়গায় আমরা গভর্নিং বডির সভাপতি আছি বা মেম্বার আছি, টিচাররা টাকা রাখে, একটা কন্ট্রিবিউশন আসে, সে দিয়া চিকিৎসা করে, সে দিয়ে কোনো একটা মেয়ে বিয়ে দেয় বা কিছু একটা জমি কেনে, তা আপনি সব তুলে দেবেন। বাংলাদেশ এখনো ইউরোপও হয় নাই, অস্ট্রেলিয়াও হয় নাই, নিউজিল্যান্ডও হয় নাই, জাপানও হয় নাই। এটা এই ধরনের। তো সুতরাং কেন এটা? আর এটা আগাগোড়া এটা বৈষম্য। এইটা অত্যন্ত প্রশংসিত যখন যে মানুষগুলো ভার্নারেবল আছে, যাদের এই নিরাপত্তাটা নাই, পেনশন নাই, তাদের যখন এটা আনছে। আমি তো বলবো যে মাননীয় প্রধানমন্ত্রী সেই ভালো কাজটিকে বরং বিতর্কিত করার জন্য এটি করা হয়েছে। এবং আশা করি আমার এই যে কলিগ প্রফেসর মিজানুর রহমান, তো আমি মনে করি যে নিশ্চয়ই অনেক সময় শুনি যে না উনি শুনছেন না, জানছেন না। কেন জানবেন না? নিশ্চয়ই এখন যখন শিক্ষকরা রাস্তায় নামছে, যদি প্রয়োজনে আরও নামবে, লাগলে প্রয়োজন হলে আমরা মাইর খাবো, রাস্তার মধ্যে প্রয়োজন হলে শুয়ে থাকবো, প্রয়োজন হলে আমরা আমরণ অনশন করব। তারপরেও যদি প্রধানমন্ত্রী শোনেন,
শুনবেন, কিন্তু শিক্ষকরা এই দাবি আদায় করেই যাবে, শুধু একটা না, এটি শিক্ষকদের জন্য ভিন্ন উচ্চতর পেকাঠামো দেওয়া এবং শিক্ষকদের সিনিয়র স্কিল দেওয়া, এই তিনটা দাবি আমাদের বাস্তবায়ন করতে হবে। ধন্যবাদ। ভিন্ন প্রসঙ্গে আসতে চাই, সেটা হচ্ছে গিয়ে ভারত সফর করে আসলেন প্রধানমন্ত্রী এবং সে নিয়েও বিস্তর আলোচনা হচ্ছে, বিশেষ করে রেল ট্রানজিট নিয়ে আলোচনা আছে, তিস্তার পানি পাওয়া যাবে কি যাবে না সে নিয়ে আলোচনা রয়েছে। এর মধ্যেই সামনে আবার চীন সফরের প্রসঙ্গ আসছে এবং সে নিয়েও ভারতের তরফ থেকে একটা আশঙ্কা রয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে। বিশেষ করে ইকোনমিক টাইমসে একটি নিবন্ধ লিখেছেন সাবেক ভারতীয় কূটনীতিক হর্ষবর্ধন শ্রীংলা, সেখানেও তিনি ভারতের প্রভাব বাংলাদেশে আসলে নেতিবাচক হচ্ছে বলে মত দিয়েছেন। সে নিয়ে আলোচনায় আসবো, তার আগে বিএনপি আসলে ভারত সফর এবং ভারতকে ট্রানজিট দেওয়া নিয়ে কী ভাবছে সে নিয়ে একটা প্রতিবেদন দেখে নেব। সম্প্রতি নয়াদিল্লি সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সফরে ভারতের সাথে 7টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়, নবায়ন হয় 3টি চুক্তির। এই সফরে সমঝোতা স্মারক নিয়ে প্রতিক্রিয়া জানাতে গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি। দলটির দাবি, বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের রেল চলাচলের মাধ্যমে দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, তিস্তা প্রকল্পকে টোপ হিসেবে ব্যবহার করছে সরকার। ভারতকে রেল ট্রানজিট সুবিধা দিতে হলে আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে বাংলাদেশের ন্যায্য হিস্সা নিশ্চিত করতে হবে। প্রয়োজনের সময় বাংলাদেশ ভূখণ্ডকে ভারতের সামরিক ও বেসামরিক পণ্য পরিবহনের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ চিকেন নেককে বাইপাস করে ব্যবহার করার সুদূর প্রসারী মহাপরিকল্পনা থেকেই এসব সমঝোতা চুক্তি করা হয়েছে বলে আমরা মনে করি। অনির্বাচিত সরকার তিস্তা প্রকল্প নিয়ে ভারত ও চীন উভয়ের সাথেই লুকাচুরি খেলছে। সাম্প্রতিককালের ডামি নির্বাচনে সমর্থন আদায়ের দূরভিসন্ধি থেকে সরকার তিস্তা প্রকল্পকে টোপ হিসেবে ব্যবহার করেছে। সার্বিকভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর ছিল একপাক্ষিক, এমন মন্তব্যও করেন মির্জা ফখরুল। শেখ হাসিনার সর্বশেষ দিল্লি সফরটি কার্যতই একপাক্ষিক। এ সফরে স্বাক্ষরিত সমঝোতা কিংবা চুক্তি বাংলাদেশের ন্যূনতম স্বার্থ সুনিশ্চিত করে না। এবারের ভারত সফর ম্যান্ডেটবিহীন হাসিনা সরকারের ধারাবাহিক গোলাপী চুক্তির সর্বশেষ সংস্করণ। এই চুক্তি দেশ তথা দেশের মানুষের কল্যাণে নয়, কেবলমাত্র আওয়ামী লীগের অবৈধ রাষ্ট্র ক্ষমতার মেয়াদ বৃদ্ধির নজরানা মাত্র। এ সময় ভারতের সাথে স্বাক্ষরিত সকল চুক্তি প্রকাশের দাবি জানান মির্জা ফখরুল। এই সকল দেশ বিরোধী চুক্তি অথবা সমঝোতা প্রত্যাখ্যান করছে। নীলুফার চৌধুরী মনি, আপনার কাছে ফেরত আসি। এই যে বিএনপির তরফ থেকে যে অভিযোগগুলো তোলা হচ্ছে তার জবাবে আওয়ামী লীগের তরফ থেকে বলা হয় যে এর চেয়ে আরও নতজানু ভূমিকায় বিএনপি ছিল এবং আওয়ামী লীগ এই মুহূর্তে যা করছে সেটা আসলে ভারত বলুন বা চীন বলুন বা অন্যান্য দেশের সাথে তারা সামঞ্জস্যপূর্ণ সম্পর্ক বা ভারসাম্য মেনেই আসলে চালিয়ে যাচ্ছেন এই সম্পর্কগুলো। আপনার কি মনে হয়? দেখেন, আমি শুধু আপনার প্রশ্নের উত্তরে এইটুকু বলতে চাই যে প্রধানমন্ত্রী বর্তমান বাংলাদেশের যেভাবেই ক্ষমতায় আসুক উনি 30/5/18-তে বলেছিলেন ভারতে গিয়ে ভারতকে যা দিয়েছি সেটা তারা সারা জীবন মনে রাখবে। তো ভারত থেকে যা নিয়েছি এটা কিন্তু বলে নাই। তারপরে বেশ কয়েকদিন আগে, খুব বেশি দিন আগে না, ধরেন সপ্তাহ 2 আগে বা তার একটু আগে, সাধারণ সম্পাদক কি বলেছেন, ভারত আছে আমরা আছি, ভারত নাই আমরা নাই। তো এই যে বলে নাই যে এই এখন পর্যন্ত কিন্তু বলে নাই আমরা কি কি পেয়েছি, কখন কি দিয়েছে, তা কিন্তু বলে নাই। তো আমি তাদের কথায় তাদের ফেরত দিতে চাই। আপনার শেয়ার বিচ 22/7/2024 বলেছে, এই যে এর মধ্যে ভারতের নামে শুধুমাত্র দেশটা লিখে দেওয়ায় বাকি রেখেছে হাসিনা। এটা শেয়ার বিচ পত্রিকার কথা, আমার নাম। শেয়ার বিচ 27/4-তে আরও বলেছে, নামমাত্র খরচে চট্টগ্রাম এবং মংলা বন্দর ব্যবহার করবে ভারত, প্রতি টনে খরচ দিবে 20 টাকা, যেখানে 20,000 টাকা 10,000 টাকা মিনিমাম দেওয়ার কথা। আচ্ছা, যাই হোক, এখন আপনার রেল নিয়ে যে কথাটা, হ্যাঁ 20,000 টাকা যে হওয়ার কথা সেটা কিসের ভিত্তিতে বলছেন? এটা তো সব সময় হয়। আমি যখন মাল তুলবো তখন এটা ভাড়াটা মিনিমাম 10,000 টাকা। এখানে সাবেক একজন সচিব আছেন, উনি জানেন। তো ওইখানে ভাড়াটা এটা 20 টাকা, যেটা 200 টাকা ভাড়া টনে সেটা 20 টাকা দিচ্ছে, যেটা 20,000 10,000 টাকা ভাড়া সেটা 500 টাকা দিচ্ছে। এই হলো কথা। তো এই যে টোল নেওয়াটা এটা অমর্যাদাকর বাংলাদেশ বলেছিল, মনে আছে নিশ্চয়ই আমাদের সবার।
তো এই যে আমরা অমর্যাদা করার জন্য আমরা জীবন দিয়ে দিচ্ছি, কিন্তু আমাদেরকে ভারত আইলার সময় মাত্র 5 টন চাল দেওয়ার কথা ছিল, আজ পর্যন্ত দেয় নাই। কখনোই তারা যতবার যত কিছু বলেছে কখনোই তারা দেয় নাই। এই যে দেখেন পেঁয়াজের মৌসুম, এখন পেঁয়াজের দাম 100 টাকার উপরে। ভারত কিন্তু পেঁয়াজটা রপ্তানি করা এই মুহূর্তে বন্ধ করেছে। যখন তাদের দরকার, এই সরকারও কিন্তু পাকিস্তান সারাদিন বলে, পাকিস্তান থেকে পেঁয়াজ কিন্তু বিমান যোগে নিয়ে আসতে হয়েছে, বেশি দূরের কথা না, 2-1 বছর আগের কথা। তো আজকে যখন ভারতে এত কিছু আছে, ভারতের সাথে ট্রেনের যোগাযোগ আছে, স্থলপথে 23টা স্থলপথে আমাদের যোগাযোগ আছে, আরো 2টা হওয়ার কথা চলছে। সেই 23টা স্থলপথ 25টা স্থলপথ হলে যত মাল আনা নেওয়া যায়, সেখানে আরো 14টা রেলগাড়ি বাংলাদেশের ভেতর দিয়ে যাওয়ার, এটার কিন্তু কোনো কারণ কিন্তু আমাদের জানা নাই। ট্রানজিট আর করিডোরের মধ্যে একটু বোধহয় পার্থক্য আছে, যে পার্থক্যটা এই সরকারের কাছে কিছুই না, কিন্তু বাংলাদেশ বা বিশ্বের কাছে অনেক বড় কিছু। কারণ করিডোর হচ্ছে তার দেশ থেকে আরেক দেশের ভেতর দিয়ে আবার তার দেশে এই মালামাল পৌঁছানো। সেটার জন্য যদি ভারত করে, সেটাও বাংলাদেশের জন্য নিরাপত্তা হুমকি। আর যদি এই যেমন ভারতের যে ট্রেনগুলো বাংলাদেশ থেকে যায় বা বাংলাদেশ তাদের দেশ থেকে আসে, যখন যে দেশে থাকে ড্রাইভার কিন্তু সেই দেশেরই থাকে, ট্রেনের ইঞ্জিন বগিটা কিন্তু সেই দেশেরই থাকে। যখন তাদের ট্রেনটা আমাদের উপর দিয়ে ভেতর দিয়ে শুধু যাবে, সেটা যে আগের মতো থাকবে এমন কিন্তু কোনো কথা নাই, বলে নাই। তার মানে কি, ভারতের ট্রেনটা আমাদের দেশের উপর দিয়ে ফালানির যে দেশে কাঁটাতারে ঝুলিয়েছে, সেই দেশের বুকের উপর দিয়ে আরো 14টা ট্রেন। এই যে 8 থেকে 11 জুলাই প্রধানমন্ত্রী যাচ্ছেন দ্বিপাক্ষিক সফরে চীনে, এতে করে কি যে ভারত এবং চীন দুই দেশের সাথে ভারসাম্য রাখার কথা আওয়ামী লীগ বলে, সেটাই সঠিক প্রমাণ হচ্ছে না? এটা কি আপনার মনে হয় জিও পলিটিক্সে কি হয়? এটা হয়? আপনি যদি আমেরিকা আমাকে পছন্দ করে, তাহলে চীনে আমি গেলে কিন্তু আমেরিকা আমার খবর করে ছাড়বে, যেটা কারণ আওয়ামী লীগকে যখন 8-এ নিয়ে আসছে, তখন কিন্তু এই আমেরিকাই নিয়ে আসছে। এখন তাদের সঙ্গে সম্পর্ক খারাপ কেন? ওই যে চায়নার দিকে ধাবিত হওয়ার জন্য, ওই যে অন্যান্য যেটা আমেরিকা পছন্দ করে না তাদের সঙ্গে ধাবিত হওয়ার জন্য, রাশিয়ার সঙ্গে ধাবিত হওয়ার জন্য। যেটা আমরা দেখলাম কিছুদিন আগেও, যে রাশিয়ার একটা জাহাজ বাংলাদেশে এসে কিন্তু মাল নামাতে পারলো না, তাকে চলে যেতে হলো। তো এই জায়গাগুলা যেখানে ভারত এবং চায়নার একটা চরম শত্রুতাপন্ন সম্পর্ক, সেখানে আপনি কি করে ভাবেন একজন যখন বলে তিস্তা ব্যারেজ করবে, আরেকজন তখন বলে তিস্তার একটা সমঝোতা, একটা এতদিন পরে যে বললাম তখন যে কহিলা বিষাদে এতদিন পরে যে আমরা ঠিক করে দিচ্ছি বা দিব, সেটাও সে যখন কেন্দ্রীয় মন্ত্রী একরকম কথা বলে, প্রাদেশিক মন্ত্রী আরেক রকম কথা বলে। সো এই যে ভারত আমাদের 7 দিনের কথা বলে, ফারাক্কার মধ্যে 7 দিনে অনটেস্ট প্রজেক্টের কথা বলে, 7 দিন পরে আবার ব্যারেজ খুলে দিবে বলে, 53 বছরেও সেটা খোলা হয় নাই। 72 থেকে এই পর্যন্ত যদি গুনি, তাহলে 52-53 বছর সেটা সম্ভব হয় নাই। সেই ভারত আমাদেরকে এই 14টা রেল আমাদের ভেতর দিয়ে নিয়ে আমাদেরকে কি দেখাবে? যদি তাদের সৈন্য সামন্ত কখনো এই দেশের মধ্যে থাকে, বা যদি কেউ একটা ট্রেনের মধ্যে ঢিল দেয়, বাংলাদেশের মানুষ তো ঢিল দেওয়ার মানুষের অভাব থাকে না, এমনি দেয়, সেইখানে যদি ওইটার কারণ দেখায়, বলে যে আমার গাড়িতে হামলা করেছে, সো আমি এখানে সৈন্য রাখবো। অনেক দেশে কিন্তু এরকম হচ্ছে, ভারতের হয় নাই তা না। আপনার এরকম করে করে কিন্তু হায়দ্রাবাদ পেটের মধ্যে ঢুকে গেছে, এরকম করে করে কিন্তু সিকিম পেটের মধ্যে ঢুকে গেছে। সো আমি গরিবের সুন্দরী কন্যা, আমার 10 বার হিসাব করতে হবে। আমাকে পাশ করিয়েছে বিনা ভোটে দেখে আমি সব দিয়ে দিব চেয়ারটা রেখে, এটা হতে পারে না। এটা বাংলাদেশের মানুষের দেশ, এটা কারো ব্যক্তিগত দেশ না। জি, ধন্যবাদ। জনাব শহীদ খান, আপনার কাছে আসতে চাই। শৃঙ্খলার যে নিবন্ধ, সে প্রসঙ্গে ফিরে আসব। সেখানে তিনি বলছেন যে গত 40 বছরে যা হয়নি নরেন্দ্র মোদী এবং শেখ হাসিনার 10 বছরের শাসনামলে, তার চেয়ে বেশি দৃঢ় সম্পর্ক গড়ে উঠেছে দুই দেশের মধ্যে। একই সাথে তিনি বলছেন যে বাংলাদেশের রাজনীতি এবং অর্থনীতিতে ক্রমবর্ধমান চীনা প্রভাব একটা গুরুতর উদ্বেগের কারণ। তার সাবেক পররাষ্ট্র সচিব যেহেতু, তিনি তার এই নিবন্ধকে এই সময়ে চীন সফরের আগে গুরুত্বের সাথে নেওয়ার প্রয়োজন আছে কি? অবশ্যই গুরুত্বের সাথে নেবেন, কেন ভারত হচ্ছে আমাদের প্রতিবেশী এবং আমরা প্রতিবেশী বদলাতে পারবো না। তো সুতরাং ভারতের সাথে চীনের যে টানা পোড়েন আছে, সেটার মধ্য দিয়ে আমরা কতটা ব্যালেন্স রক্ষা করতে পারবো, কিভাবে করব, সেটা গুরুত্বপূর্ণ। এবং
এই গুরুত্বটা বিবেচনা করে নিশ্চয়ই মাননীয় প্রধানমন্ত্রী যখন চীনে যাবেন তখন অনেক কিছু আলোচনা হবে, সেই আলোচনাগুলো সামনে আসবে, তখন আমরা বুঝতে পারবো যে ব্যালেন্সটা কীভাবে রক্ষিত হচ্ছে। আমি আসলে বাংলাদেশের রাজনীতিতে ভারত বিরোধিতা, এই যে কার্ড, এটা একটা কার্ড, এটা রাজনৈতিক কার্ড এবং এটা অনেকের কার্ড। ভারত বিরোধিতা আমাদের অনেকের মনের মধ্যে আছে এবং অনেক দিন ধরে এটা আমরা লালন করছি। আমরা আমাদের যে ভারত ভাগ, সেটা তো একটা বড় কারণ, যে হিন্দু মুসলমানের মধ্যে যে বিভেদ সৃষ্টি করে, বিভাজন করে যে একটা রাষ্ট্রের জন্ম হয়েছিল, কৃত্রিম রাষ্ট্রের, সেই কৃত্রিম রাষ্ট্রটা পরে টিকে নেই। 1971-এর মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ আর পাকিস্তানের মধ্যে থাকেনি। আপনি তখনকার কথা যদি চিন্তা করেন, আপনি চিন্তা করেন যে এই 500 বছরের মোগল শাসনের সময় ভারতের প্রতিটা বন্দর, নগর, শহর সবখানে হিন্দু মুসলমানরা পাশাপাশি বাস করেছে। সুতরাং মুসলমানদের জন্য আলাদা ভূমি প্রতিষ্ঠার নামে যে পাকিস্তান প্রতিষ্ঠা হয়েছিল, তার চেয়ে বেশি মুসলমান কিন্তু ভারতেই থেকে গেছিল এবং এখনও আছে। এইটা হলো আমাদের ভারত বিরোধিতার যে রাজনীতি আমরা করি, তাদেরকে একটু খোলা মনে এগুলো দেখতে হবে। এই যে আমাদের বুকের উপর দিয়ে ট্রেন যাবে বাইরে, ইউরোপের সব রাষ্ট্রের বুকের উপর দিয়ে ট্রেন চলে, তাতে কী হয়েছে? ইউরোপে কতগুলো যুদ্ধ হয়েছে, মানে ইউরোপের দেশে দেশে যুদ্ধ এবং 2টা বিশ্বযুদ্ধ, লক্ষ লক্ষ মানুষ মারা গেছে। তারপরেও কিন্তু বার্লিন টু মস্কো ট্রেন চলাচল করে। নিজেও টেনেছেন সংবাদ সম্মেলনে, কিন্তু ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে যে ভারসাম্যপূর্ণ সম্পর্ক, তার সাথে বাংলাদেশ ভারতের সম্পর্কের তুলনা চলে কিনা? তুলনা চলে কিনা সেটা যদি প্রশ্ন হয়, এখনই তুলনা করার মতো পরিস্থিতি নাই, এটা আমি এগ্রি করি। বাট আমরা কি তুলনা করার মতো পরিস্থিতি চাই কিনা? আমরা যদি এরকম মনে করি যে আমার বুকের মধ্যে দিয়ে যাবে, আমাদের এই দেশ দখল হয়ে যাবে, আমাদের সৈন্যরা যাওয়া আসা করবে, আমরা দিব না। আপনি 65-এর আগে কি ছিল উনি তো জানেন। 1965 সালের যুদ্ধের আগে, 1965 সালের যুদ্ধের আগে পাকিস্তান, ভারত এবং বাংলাদেশের এই তৎকালীন ইস্ট পাকিস্তানের মধ্যে ট্রেন চলাচল ছিল, কোনো পাসপোর্টও ছিল না। এইটা 1965 সালের যুদ্ধের পরে এই রাস্তাগুলো বন্ধ করা হয়েছে এবং এতে ভারতবর্ষ, এই যে এত বড় এলাকা, ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ, আমরা সবাই ক্ষতিগ্রস্ত হয়েছি। আমাদের যে কমিউনিকেশনের ইয়েটা কি, কমিউনিকেশন হলে আপনার যাতায়াত বাড়বে, যোগাযোগ বাড়বে, অর্থনৈতিক উন্নতি হবে। এখন এই যে 20 টাকা, 40 টাকা না 50 টাকা, এটা নিয়ে আলোচনা হতে পারে। উনি যেটা বলছেন যে এটা 20,000 টাকা, এটা হবে না। টোল তো টোলের মতো হবে। হ্যাঁ, আপনি যখন ট্যাক্স হবে, আপনি যখন পণ্য আমদানি করেন, সেটার যে কাস্টমস ডিউটি আর ভারতের যে পণ্যটা এখানে আসবে চিটাগং বন্দরে খালাস হবে এবং খালাস হওয়ার পরে তারা যদি নিয়ে যায় তাদের দেশে, সুতরাং এটার যে চিটাগং বন্দরে খালাস হওয়ার জন্য যে আপনি যে চার্জটা করবেন, সেই চার্জটা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী নির্ধারণ করতে হবে। আমরা যদি এটা অ্যালাউ করি, তখন আমরা বলতে পারবো যে হ্যাঁ ঠিক আছে, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী এটা $10 হওয়া উচিত বা $5 হওয়া উচিত বা $100 হতে পারে, কিন্তু আমরা তখনই এটা নিয়ে আলোচনা করতে পারি। কিন্তু এখন যে আলোচনাটা যদি আমরা করি, সেই আলোচনাটা আসলে ফলপ্রসূ হবে না। আমি এই প্রসঙ্গে বলতে চাই যে বাংলাদেশের ভিতর দিয়ে এটা কিন্তু শুধু ভারত বিরোধিতার যে কার্ডটা, এটা যে আমাদের বিএনপি রাজনৈতিক দল তারা এখন ব্যবহার করছে এরকম না। ভারত বিরোধিতার এই কার্ডের কারণে আওয়ামী লীগ সরকার যখন থাকে, তখন তারাও এটা নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্বে থাকে। আপনি যে মনে আছে যে 2001 সালে একবার আমাদের ভূমির উপর দিয়ে একটা গ্যাস পাইপলাইন যাওয়ার কথা ছিল, আরাকান থেকে গ্যাস কালেক্ট করে এই গ্যাসটা ভারতে যাওয়ার কথা ছিল, আমাদেরও দেওয়ার কথা। হ্যাঁ, এটা যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা এটা করতে পারিনি কেন? তখনও এই ধরনের কথাবার্তা হয়েছে। অথচ দেখেন পার্সিয়ান গালফ থেকে, বর্তমান প্রধানমন্ত্রী বলেছেন যে সে সময় গ্যাস দিতে রাজি হননি দেখে সেটা রাজনৈতিক রিটোরিক। আমি ওখানে আসছি, আমি আগে উদাহরণটা দিই। পার্সিয়ান গালফ থেকে গ্যাস বোম্বে হাইটসে আসতেছে, পার্সিয়ান গালফ থেকে, এবং এই গ্যাস পাকিস্তানের করাচির ওই সমুদ্র দিয়ে যখন আসার কথা ছিল, পাকিস্তান কিন্তু অনেক বাধা দিয়েছিল। তখন যারা এই যে ইরান বা মধ্যপ্রাচ্যের দেশগুলো, তাদের তো গ্যাস বিক্রি করতে হবে, তখন তারা পাকিস্তানকে বললো ঠিক আছে ভাই, আমরা ভারতে গ্যাস সাপ্লাই দিব না, আমরা মুসলমানদের সব গ্যাস তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা কিনো। কিন্তু ওখানে 100 CFT গ্যাস যদি আসে, তার 5 CFT কেনার ক্ষমতা পাকিস্তানের নাই, প্রয়োজনও নাই। সুতরাং এই গ্যাসটা ভারতের কাছে বিক্রি করতে হবে। তেমনিভাবে আরাকানে যদি গ্যাস ইন্টারন্যাশনাল কোম্পানিগুলো গ্যাস উত্তোলন করে, তেল উত্তোলন করে, এটা তো বাংলাদেশ পুরোটা নিতে পারবে না। আমার বাংলাদেশে এই ডিমান্ড নাই, এবং বাংলাদেশের মধ্য দিয়ে তারা ভারতে যাবে। আমরা কি পাবো? আমরা হুইলিং চার্জ পাবো, মানে আমাদের যতটুকু পাইপলাইন থাকবে তার উপরে আমরা একটা চার্জ পাবো, যেটা আমরা আলোচনা করতে পারি। অ্যান্ড দেন আমাদের একটা দাবি থাকবে যে আমাদের প্রয়োজনীয় গ্যাস দিয়ে যাও। এইটা হলো যে আপনার ভারত, মিয়ানমার, এদের সাথে আমাদের যে সম্পর্ক, সেই সম্পর্কটা এরকম ভাবে বিবেচনা করতে হবে। প্রধানমন্ত্রীর যে কথাকে আপনি পলিটিক্যাল রেটরিক বলছেন, সেটাকে কি অসত্য ধরবো?
ভারতের কারণে তিনি ক্ষমতায় আসতে পারেননি 2001-এ? এটা উনি বলছেন, উনি আরো ওনাকে জিজ্ঞাসা করবেন আপনার সাংবাদিকরা। আমি পরিষ্কারভাবে জানতে চাই, আপনার কাছে জানতে চাই যে 2000 সালে উনি ক্ষমতায় আসতে পারেননি, বিএনপি ক্ষমতায় আসছিল, তাই না? গ্যাস বিক্রি বিএনপি কয় সিএফটি করছে বলেন? করে নেই। তো এখন আপনি বলেন যে আমি যে রিটোরিক বলছি, রিটোরিক আমরা অনেক রাজনৈতিক রিটোরিক করি, এটা বিএনপি করে, এটা আওয়ামী লীগও করতে পারে, কিন্তু ওই সরকার তখন আসে নাই, প্রধানমন্ত্রী ক্ষমতায় আসেন নাই, বিএনপি ক্ষমতায় ছিল, বেগম খালেদা জিয়া ক্ষমতায় ছিল, তারা মুচলেখা দিয়ে তাহলে গ্যাস বিক্রি করবে বলেই তো তারা ক্ষমতায় আসছিল। তারপরে তারা এক সিএফটি গ্যাসও তো ভারতের কাছে বিক্রি করেনি, বা অন্য কারো কাছে, মিয়ানমারের কাছেও বিক্রি করেনি। তো এইটা হলো যে, এই জন্য আমি বলছি রাজনৈতিক রিটোরিক। এখন ওনারা যে কথাগুলো আমি শুনলাম বিএনপির সম্মেলনে, যা নিয়ে আলোচনা হলো, এটা হলো যে জাস্ট ভারত বিরোধিতার একটা কার্ড আমরা খেলার চেষ্টা করছি। এইটা করে আমাদের বাংলাদেশ যেই ক্ষমতায় থাকেন ভাই, বাংলাদেশের ক্ষমতায় যেই আসেন, আমাদের ভারতের সাথে এই সঙ্গে চিকেন নেক তো একটা সমস্যা। যখন চিকেন নেক বলে, মির্জা ফখরুল সাহেব যখন বলছেন চিকেন নেক, তো এটাই তো সমস্যা। কেন চিকেন নেক বলা হয়? এমন একটা জায়গা যেটা সুড়ঙ্গের মতো পার হতে হয়, এবং এতে কলকাতা থেকে ওই 7 সিস্টার বা গৌহাটি যেতে যে সময় অপচয় হয়, সেই সময়ের অপচয়ের কারণে লক্ষ লক্ষ মানে কোটি কোটি ডলার তাদের লস হয়। সেই সময়টা তো বাংলাদেশের মধ্য দিয়ে গেলে তাদের সময়টা বাঁধবে এবং আমরা হয়তো লাভবান হব। এই সমস্যার সমাধান তো তারা করে ফেলেছিল। ভারত কিন্তু অনেক দিন ধরে বাংলাদেশের কাছে, এই দুই সরকারের কাছেই, যে ওনারা যদি মুচলেখা দিয়ে থাকতেন 2001 সালে ওনাদের কাছেও, এবং আওয়ামী লীগ বলে না যে আরও নতুন জানু থাকে বিএনপি, এসব কারণেই তো বলে, তো ওনারা যদি থাকতো, দুই সরকারের কাছে সবসময় এই সমস্যার একটা সমাধান চেয়েছে। কিন্তু ওনারা ভারত বিরোধিতা করবেন, কার্ড খেলবেন, জামাতে ইসলামীরা কার্ড খেলবে, অ্যান্টি ভারত যে লবিগুলো আছে তারাই কার্ডটা খেলবে। সেই কারণে এই দলের পক্ষে স্বাধীনভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয় না। এটা আমার ব্যক্তিগত ধারণা এবং মতামত, এবং আমি এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি। তারা স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারলে এই সমস্যাগুলো থাকতো না। ভারত কিন্তু এই সমস্যার সমাধান করে ফেলেছিল। কালাডান প্রজেক্ট একটা আছে, সেই কালাডান প্রজেক্টের মাধ্যমে তারা কলকাতা থেকে সেউটি বন্দর, এই যে বার্মার একটা বন্দর, সেখানে চলে যেত, এবং সেউটি থেকে তারা নদী পথে কিছুটা যেত, তারপরে স্থল পথে তারা যেত আরাকানের মধ্যে দিয়ে। ভারত এখন আবার কেন এই আলোচনায় ফিরে আসছে? মাঝখানে কিন্তু ভারত এইসব আলোচনায় ইন্টারেস্টেড ছিল না, তখন তারা ওই প্রজেক্ট করে ফেলছিল। এখন আরাকানের যে সমস্যা, আরাকানে যে যুদ্ধ শুরু হয়েছে, এখন ভারত দেখছে তাদের অলরেডি 20,000 কোটি টাকা ওখানে কিন্তু তারা ইনভেস্ট করে ফেলছে, রাস্তা হয়ে গেছে, নদী হয়ে গেছে। এখন কালাডান প্রজেক্ট তাদের বাস্তবায়ন করতে একটা অসুবিধা হচ্ছে আন্তর্জাতিকভাবে। সেই কারণে ভারত আবার ফেরত আসছে, ভাই আমাদেরকে রক্ষা করো। এখন আপনি যেটা বলতে পারেন যে আমরা ভারতের কাছে এই যে সুবিধাগুলো দেব, এই যে ট্রানজিট বলি বা তাদের যাতায়াতের সুবিধা দেব, আমরা কি পাবো সেটা নিয়ে আলোচনা করতে হবে। এখন তিস্তার পানিও এরকম একটা বিষয়, যে তিস্তার পানি নিয়ে অনেক আলাপ আলোচনার বিষয় আছে। আপনি পানির ব্যবহারটা চিন্তা করেন, আপনি আপনার দেশে যে পানি ছিল, আপনি এখন লোকসংখ্যা যে বাড়ছে, যখন দেশের লোকসংখ্যা 7 কোটি ছিল তখন আপনি কি পানি ব্যবহার করতেন? যখন জমিতে চাষ করতেন না তখন আপনি কতটুকু পানি ব্যবহার করতেন? আন্ডারগ্রাউন্ড ওয়াটার আপনি ব্যবহার করতেছেন না। ভারতের 2 রাজ্যের মধ্যে পানি নিয়ে মারামারি হচ্ছে না, ওরা সুপ্রিম কোর্টে যাচ্ছে না, এক রাজ্যের নদী থেকে পানি, কাবেরী থেকে পানি নিয়ে যাচ্ছে। এই প্রশ্নগুলো আসে যে আসলে ভুটানে বা নেপালে বাংলাদেশ ট্রানজিট পায় না কেন? এটা তো আজকের একটা পড়ছিলাম যে ভুটান নেপালের ট্রানজিট, হ্যাঁ এটাই তো আপনার নেগোসিয়েশন। আমাদের দেশের রাজনীতিবিদরা যদি ঐক্যবদ্ধ থাকে তখন তারা বলতে পারে ওকে আমি ভুটানে নেপালে ট্রানজিট চাই, তখনই আমি এটা চালু করতে দেব, নেগোশিয়েট করেন। তার আগেই তো আমরা সব যে সিদ্ধান্ত বা সে চাপ দেওয়ার আগেই যদি আমরা দাবি ছেড়ে দিই তাহলে কি আর না? আমরা দাবি ছেড়ে দিয়েছি এটা আমি বলবো না, আমার মনে হয় না আমরা কোনো দাবি ছেড়ে দিয়েছি। আমরা এখনো তিস্তার পানির ন্যায্য হিস্সা চাই। আমরা তিস্তা নিয়ে আরো, আসলে এগুলো খুবই টেকনিক্যাল এবং খুবই বড় একটা বিষয়, এটা টক শোতে আলোচনা করে একদম বোঝানো যাবে না যে তিস্তার পানির কতটুকু আমাদের দরকার, ওখানে মমতা কি চিন্তা করতেছেন, আসলে গজলডোবার পরে মমতার এলাকায় পানি আসছে কিনা, এবং এই পানি আমরা ব্যারেজ করে পানি এখানে রাখতে পারি কিনা, এগুলো নিয়ে অনেক আলোচনা করতেছে। 50 বছর ধরে আলোচনা হচ্ছে, এই আলোচনা আরও অনেক বছর ধরে হয়তো করতে হবে, বাট এগুলোর সমাধান হবে তখনই যখন বাংলাদেশে একটা রাজনৈতিক ঐক্য হবে, বাংলাদেশে যখন গণতন্ত্র শক্তিশালী হবে, পার্লামেন্ট শক্তিশালী হবে, রাজনৈতিক ঐক্য শক্তিশালী হবে, যখন আপনি উদার মনে এই বিষয়গুলো বিবেচনা করবেন, আপনি ওপেন ডিসকাশনে থাকবেন, ওপেন ডিবেটে থাকেন না, আসেন আমরা আলোচনা করি,
আলোচনা করে দেখি যে কি করা যায়। অধ্যাপক ওহিদুজ্জামান, আপনার কাছে ফিরে আসি। চীন সফর নিয়ে কথা হচ্ছে প্রচুর, এবং এই চীন সফরে 10টা চুক্তির হওয়ার কথা আমরা এখন পর্যন্ত শুনতে পারছি। $700 কোটি সমপরিমাণের ঋণও হয়তো আসবে। চীনের সাথে এই সম্পর্ক কি ভারত সহজভাবে নিচ্ছে বা ভবিষ্যতে নেবে বলে মনে হয়? ধন্যবাদ আপনাকে। দেখেন, এইটা কিন্তু বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর বিরাট একটা সাফল্য যে এই একটা সাংঘর্ষিক বিশ্বে সবার সাথে, এটা আমি বহুবার আপনাদের টকশোতে বলেছি, বিশেষ করে আমেরিকা রাশিয়ার সব বাদ দেন, চীন এবং ভারত প্যারালালি দুইটা রাষ্ট্রের সাথে সম্পর্ক রেখে সর্বক্ষেত্রে বৈদেশিক নীতির ক্ষেত্রে এবং আমাদের উন্নয়নের সহযাত্রী হিসাবে এটা বিশাল চ্যালেঞ্জিং, কিন্তু এটা কিন্তু গভর্নমেন্ট সফল হয়েছে। আপনি যদি দেখেন, এখানে চীনের প্রজেক্ট আছে, ভারতের আছে। আবার যখন এই ডিপ সিরিয়া করবে তখন কাউকে না দিয়ে, যেমন বিএনপির সাথে হয়েছিল চীন করবে, আওয়ামী ক্ষমতা সরকার ইন্ডিয়া করতে চাইছে, দুইজন কাউকে না দিয়ে জাপানকে দেওয়া হয়েছে মাথার বাড়ি। সুতরাং এটা কিন্তু একেবারে একটা সূক্ষ্ম সুতার উপরে চলার মতো, এবং সেইখানে যেই সরকার সফল আছে এই জায়গাটা কিন্তু বিএনপি স্বীকার করাটা রাজনৈতিক উদারতা হতো। এখন আমার আর বেশি বলা লাগে না, এই জন্য যে চমৎকারভাবে আমাদের এই যে প্রাক্তন সচিব উনি ব্যাখ্যা করেছেন যে আমরা তো দেশের স্বার্থ দেখছি না, আমরা ক্ষমতা দেওয়ার জন্য এই যে ভারত বিরোধী কার্ডটি ব্যবহার করছি। আমাদের লক্ষ্য যে কথা আমি ওই প্রথম শিক্ষক আন্দোলন নিয়েও বলেছিলাম যে আমরা আমাদের স্বার্থ দেখি নাই, দেশের স্বার্থ দেখার কারণেই আমরা আন্দোলন। এটাও তাই যে আপনাকে দেশের স্বার্থ দেখতে হবে, কারণ এইটা কিন্তু বাস্তব যে আপনি কখনোই প্রতিবেশীকে পরিবর্তন করতে পারবেন না। এবং সারা দুনিয়াতে যে প্রতিবেশী রাষ্ট্রগুলো আছে, কি ইউরোপ কি আমেরিকাতে, তাদের মধ্যে সমস্যা নাই এমন তো না যে একেবারে তাদের কোনো সমস্যা নাই। ছোট রাষ্ট্র আছে, সবই আছে সেখানে। এখন আপনি যদি বার্গেনিংয়ে নানা ওয়ে আছে, আপনি প্রথমেই নাক বলে দিলেন, সেটা একটা বার্গেনিং। আরেকটা অ্যাপ্রোচ, আমরা যারা এডুকেশনে কাজ করি আমরা বলি একটা পজিটিভ অ্যাপ্রোচ। আপনাকে পজিটিভ অ্যাপ্রোচে থাকতে হবে, এবং সেই অ্যাপ্রোচ থেকেই আপনাকে আপনার স্বার্থ অবশ্যই আপনার স্বার্থই আপনার কাছে বড় হবে। ভারতেও যে ক্ষমতাই থাকুক না কেন, এই জন্য বিজেপি ক্ষমতা আসায় বিএনপি যতই খুশি হয়েছিল কাজ হয় না, কারণ তারা কিন্তু তাদের দেশের স্বার্থকে পরিহার করে কিছু করবে না। এখানে আমাদেরও ওই জায়গাটায় আসা যে না, ওই কার্ড ব্যবহার করে ক্ষমতায় যাওয়া মানুষকে ইনস্টিগেট করা, সেই জায়গাটা পরিহার করে, বরং সরকারের যে পররাষ্ট্রনীতি একদিক দেন আমেরিকা, রাশিয়া, ইউরোপ, এবং অ্যাক্টিভলি, এমন না যে বাংলাদেশের বর্তমান সরকার অ্যাক্টিভলি কাজ করছে না, প্যাসিভলি তা না, প্রকাশ্যে অ্যাক্টিভলি বর্তমান বিশ্বের সেন্সিটিভ যে পাওয়ারগুলো তাদের সবার সাথে কিন্তু এই সরকার কাজ করছে। এবং চীনে নিশ্চয়ই ইন্ডিয়া খুশি হবে না, এবং সেইটু একটু ব্যালেন্স কিন্তু করেছে। কি ব্যালেন্স করেছে? চীনের সাথে প্রোগ্রাম ছিল, কিন্তু সেই প্রোগ্রামটার আগে ইন্ডিয়াতে তারা ভিজিট করে আসছে, ওই সম্মানটা ইন্ডিয়াকে বাংলাদেশ করেছে, এবং এটা যথার্থ আমি মনে করি। কিন্তু এর মানে এ না যে চীনে গিয়ে ইন্ডিয়া কি ভাবতেছে সেই ভাবনা করে, এবং প্রধানমন্ত্রী তো স্পষ্ট বলছে যে তিস্তা প্রকল্প দেশের স্বার্থ যেখানে রক্ষিত হয়, এখন দেশের স্বার্থ মানে ভারতরে দেব না সেখানে রক্ষিত হবে এমনও না, আবার ভারতরে দিলেই যে দেশের স্বার্থ রক্ষিত হবে না তা না। মূল হলো নেগোসিয়েশনের মধ্যে দিয়ে দেশের স্বার্থ যেখানে রক্ষিত হয় সেখানেই করবে। আমি মনে করি যে সমগ্র ট্রান্সফরমের মধ্যেও অত্যন্ত দক্ষতার সাথেই বর্তমান সরকার তার পররাষ্ট্রনীতি যে দেশের উন্নয়নের জন্য কাজ করছে। নীলফরমণি যদি আর কিছু যোগ করার থাকে। দেখেন, এতক্ষণ অনেক কথাই হলো, আসলে বললে সময় থাকলে বলা যেত। আমি এইটুকু বলতে চাই, সবাই এইটুকু বলেছে যে ইউরোপে এটা চলে, এইভাবে বিভিন্ন ট্রেন চলে, গাড়ি চলে, সব কিছু চলে, এবং আমিও জানি ওদের পুলিশও ভাগাভাগি হয়, দরকার লাগলে এক দেশে পুলিশ আরেক দেশে আসে। ইউরোপে কি কোনো দেশে নিজেদের মধ্যে দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু কাঁটাতারের বেড়া আছে? ইউরোপে কি 10 বছরে 300 লোককে এইভাবে কাঁটাতারের বেড়ার মধ্যে ফেলে মারা হয়েছে? ইউরোপে কিন্তু তা করে নাই। তো বাংলাদেশ আর ভারত, আমি নিজেও স্বীকার করি, একমাত্র প্রতিবেশী এবং বাবা মা, এই দুইটা জিনিস কেউ চেঞ্জ করতে পারে না। ভারতকে আমি চেঞ্জ করতে পারবো না, কিন্তু আমি তো আমার কৌশল অবলম্বন করতে পারবো। আমি তো আমার শুধুমাত্র নির্বাচনহীন ভোট নিয়ে, ম্যান্ডেট নিয়ে, ভারতের ম্যান্ডেট নিয়ে আমি ইলেকশনে পাশ করে কোনো ভোট ছাড়া
আমি ভারতের সব কথা অন্ধভাবে শুনবো, এটা তো হতে পারে না। জি, অনেক তো ধন্যবাদ। এই জায়গাটাই আমি বলতে চাই সময় যে ফুরিয়ে গেছে একেবারে। আমি শেষ করে দিচ্ছি। আমি এইটুকু বলতে চাই যে ফেনী নদীর উপরে কিন্তু একটা ব্রিজ হয়েছে, রাস্তা হয়েছে ফেনী এবং তার ওই পাশের, এবং টোলও খুব কমায় দেওয়া হয়েছে, তারপরেও কিন্তু তারা কেউ ইউজ করে না, এবং প্রত্যেকটা ট্রানজিট পয়েন্টগুলা ওইভাবে কিন্তু ভারতের ব্যবসায়ীরা ব্যবহার করে না। তাহলে আরো যে এতগুলো হচ্ছে তাহলে কিসের ব্যবহার করবে আমি জানতে চাই। ফুরিয়ে গেছে। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক ধন্যবাদ আপনাদেরকেও। বিদায় নিচ্ছি আজকের মতো।